হুম, আজকে আমাদের যতটুকু পড়ার ব্যাপার ততটুকু হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস 9-10-এর। এই ত্রিকোণমিতি থেকে প্রশ্ন প্রত্যেক বছরই আসে এবং আসবেও, কারণ আমাদের বিভাগ করা থাকে। তো তো এখান থেকে দেখা যায় যে 3টা প্রশ্ন আসে, ন্যূনতম একটা করে অ্যান্সার করতে হয়। তো এই অধ্যায়টার উপর যদি আমাদের একটা অ্যাডভান্টেজ থাকে, যেহেতু একটাই অধ্যায় ত্রিকোণমিতির 2টা অংশে বিভক্ত, 9.1, 9.2, তো এই 2টা অধ্যায়ের উপর যদি আমাদের একটা ভালো দখল থাকে তাহলে দেখা যায় যে আমরা 10 নাম্বার এখান থেকে শিওর করতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের নাম থেকে শুরু করি। ত্রিকোণমিতি কথাটায় 3 শব্দটা আমরা খুঁজে পাই। এখন 3 ত্রিকোণমিতির সাথে কিভাবে রিলেটেড সেটা আগে বুঝি। যেসব জ্যামিতিক চিত্রে বা যেসব জ্যামিতিক আকৃতিতে 3টা কোণ এবং 3টা বাহু আছে, আমাদের ত্রিকোণমিতিতে পড়ার ব্যাপার ততটুকুই। এখন সেটা কি হইতে পারে? একমাত্র ত্রিভুজ। এই ত্রিভুজ ছাড়া তো আর অন্য কোনো কিছুতে 3টা বাহু আর 3টা কোণ থাকা সম্ভব না। এখন ত্রিভুজ তো আবার অনেক রকম হয়। আমরা কোন ধরনের ত্রিভুজ নিয়ে অধ্যায় আলোচনা করব? মজার ব্যাপার হচ্ছে আমাদের সব ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে না এই অধ্যায়ে। নবম দশম শ্রেণীতে আমরা শুধু এবং শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আলাপ আলোচনা করব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, এবং একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তোমাদেরকে জানাই রাখি বাকি যে 2টা কোণ থাকবে সেই কোণ 2টা অবশ্যই সূক্ষ্ম কোণ হবে। অর্থাৎ সেই কোণের মানগুলো কি হবে? অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। কারণ কি? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এবং একটা বাহু যেহেতু আরেকটা বাহুর উপর লম্ব আকারে আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ গঠন করতেছে, তার বাকি থাকলো 2টা কোণের জন্য 90-90 করে। তাহলে এইখানে তো অবশ্য সূক্ষ্ম কোণ উৎপন্ন হইতেই হবে, তাই না? ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। এখন এই যে ত্রিকোণমিতি পড়তে গিয়ে আমরা একটা জ্যামিতিক আকৃতিতে ঢুকে গেছি, তার মানে বোঝা যাইতেছে যে এই অধ্যায়টা জ্যামিতি এবং ত্রিকোণমিতি 2টার সমন্বয়। এখন তাহলে আমাদের কাজ কি ত্রিকোণমিতিতে? আমরা ত্রিকোণমিতিতে এই যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের সমকোণটাকে বাদ দিয়ে অন্য যে কোনো একটা কোণের সাপেক্ষে অন্য আরেকটা কোণ নির্ণয় করতে পারি, অথবা যে কোনো বাহুর মান, এই যে 3টা বাহু আছে, যে কোনো 3টা বাহুর একটা বাহু যাক, 2টা বাহু যাক, অথবা 3টার মানই যাক, আমরা সেগুলো চাইলে নির্ণয় করতে পারি। কিভাবে? কিভাবে জানার আগে এই সমকোণী ত্রিভুজের পরিচয়টা জেনে নেওয়া উচিত। ঠিক আছে, আমরা বাহু থেকে শুরু করি। এইটা তো সমকোণ 90 ডিগ্রি, এটুকু আমরা জানি। এখন এই যে 90 ডিগ্রি, এটার একদম বিপরীতে যে বাহুটা আছে তাকে আমরা বলবো অতিভুজ। অতিভুজ একই সঙ্গে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। তাহলে তোমাদের যদি প্রশ্ন করে যে অতিভুজ আমরা চিনব কিভাবে, 2ভাবে চেনা যায়। যে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা, সেটা অতিভুজ, এবং যেটা 90 ডিগ্রির বিপরীতে আছে সেটা অতিভুজ। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম যে এটা এ বি সি, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের কয়টা কোণ আছে? বি কোণ, যেটা 90 ডিগ্রি, এটার হিসাব আগেই বাদ। তারপর বাকি আছে কোনটা? এ কোণ আর সি কোণ। আমি তোমাকে বললাম তুমি এই ত্রিভুজের যাবতীয় হিসেব করবা, অর্থাৎ যাবতীয় হিসাব কোণগুলো, বাহুর মান বের করবা অথবা কোণের মান বের করবা, সেটা এই সি কোণটাকে কেন্দ্র করে করবা। তাহলে আমাদের এই ত্রিভুজটার জন্য, এই যে আমি যেটা আঁকলাম, সেই ত্রিভুজটার জন্য হিরো হচ্ছে এই সি কোণ। আমরা ধরলাম সেটা সি, থিটা, থিটা নাম দিলাম সি কোণটাকে। এই থিটা কোণের সাপেক্ষে তুমি বাদ বাকি যা কিছু আছে সব কিছু হিসাব করবা। তাহলে আমি যদি বলি এই থিটা কোণের সাপেক্ষে বাকি 2 বাহুটাকে, কোণটাকে কী নামে রাখা হয়? তুমি যে কোণটাকে থিটা ধরছো, যেমন আমি এটাকে সিকে থিটা ধরছি, এই থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে তাকে আমরা ডাকবো বিপরীত বাহু। এই যে থিটার বিপরীতে আছে একদম, তাই আমরা এটাকে বিপরীত বাহু বলবো, অথবা আমরা আর একটু সহজ নামে ডাকি, যেটা লম্ব। এই লম্ব নামটার সাথে আমরা পরিচিত। আমরা কিছুক্ষণ পর একটা সুন্দর ছড়াও পড়ব এটা দিয়ে। তাহলে আমাদের অতিভুজ গেল, সবচেয়ে বড় বাহু যেটা,
এবং এটা জানলাম যে যেই কোণটার সাপেক্ষে আমরা যাবতীয় হিসাব করি তার বিপরীতে যে বাহুটা আছে তার নাম লম্ব। তাহলে বাদ বাকি যে বাহুটা রয়ে গেল সেটার নাম কি? সন্নিহিত বাহু। সন্নিহিত কথাটার মানে হচ্ছে, যারা বাংলায় খুব ভালো তারা বুঝতে পারবা, সন্নিহিত কথাটার মানে হচ্ছে সাথে বা পাশাপাশি। এই যে থিটা, এই থিটা কোণের পাশাপাশি কয়টা বাহু আছে? দুইটা। একটা হচ্ছে অতিভুজ, এই যেটা এসি, আর আছে কোনটা? এই বিসি। এসির হিসাব তো আগেই শেষ, এটা অতিভুজ। তাই বাকি যেটা আছে পাশাপাশি সেটার নাম সন্নিহিত বাহু, অথবা এটাকে আমরা আরও একটা নামে ডাকি, ভূমি। গেল। এখন তোমার ইচ্ছে হলো যে তুমি সি কোণের সাপেক্ষে কোনো হিসাব করতে চাও না, ত্রিভুজ এবিসি, কিন্তু তুমি এবার এই কোণের সাপেক্ষে যাবতীয় হিসাব করতে চাও। ঠিক আছে, এবার আমাকে তাহলে এই ত্রিভুজের পরিচয়টা বলো। আমরা 90 ডিগ্রির বিপরীতে যেটা আছে সেটাকে প্রথমেই বলে ফেললাম অতিভুজ, হিসাব শেষ। এটা সবচেয়ে বড় বাহু, এটা অতিভুজ। এই থিটার একদম বিপরীতে এবার কে আছে? এবার কিন্তু আছে বিসি। তাহলে থিটা কোণের বিপরীতে যেটা থাকে তাকেই তো আমরা বিপরীত বাহু বা লম্ব বলি, তাই তো? প্রথম চিত্রটাতে বিসি কি ছিল? সন্নিহিত বাহু বা ভূমি। কিন্তু নিচের চিত্রটাতে থিটা কোণ যখন এ হয়ে গেল, এই থিটার বিপরীতে যেটা আছে অর্থাৎ বিসি, সেটা কিন্তু ভূমি থেকে পাল্টে গিয়ে লম্ব হয়ে গেল। তাহলে ভূমি গেল, দুঃখিত, লম্ব গেল আর অতিভুজ গেল। বাদ বাকি যেটা রয়ে গেছে থিটা কোণের পাশাপাশি যেটা রয়ে গেছে, তাহলে সেটা কি হবে? সেটা ভূমি হবে। সেটা ভূমি হবে বা সন্নিহিত বাহু, যেটার নাম সন্নিহিত বাহু হবে। ঠিক আছে, আমাদের ত্রিভুজের পরিচয় শেষ। এবং ত্রিভুজের পাশাপাশি আমরা এইটুকু বুঝলাম যে ত্রিকোণমিতির সাথে, এখন আমরা ওইটা পুরোপুরি দেখি নাই, তবে দেখব যে ত্রিকোণমিতির সাথে কীভাবে জ্যামিতি রিলেটেড। আমরা এই যে জ্যামিতিক চিত্র নিয়ে আলোচনা করতেছি, সামনে সেটা আরও বিস্তারিত আমরা দেখব। আচ্ছা, এই যে আমরা ত্রিকোণমিতি পড়তেছি, এই ত্রিকোণমিতিতে আমরা 6টা বা 6 ধরনের অনুপাত নিয়ে কাজ করব। অনুপাত কি? অনুপাতকে আমরা বলতে পারি যে একটা জিনিস আরেকটা জিনিসের কত অংশ বা কতখানি জুড়ে আছে। যেমন ধরো আমি বললাম যে এই ধরো একটা লাঠি আছে, এই লাঠিটার দৈর্ঘ্য ধরলাম আমি 10 মিটার। 10 মিটার আমি বললাম। এখন তুমি লাঠিটার অর্ধেক বা অর্ধাঅর্ধি জায়গা কালো রং করে দিলা। প্রথমে পুরোটাই সাদা রং ছিল, তারপর তুমি কালো রং করে দিলা। তাহলে 5 মিটার জায়গা তুমি কালো রং করে দিছো। তাহলে এই 5 মিটার, এই 10 মিটারের কত অংশ? কি করব আমরা? যেটার সাপেক্ষে আমরা অংশটা বের করতে চাইতেছি, অর্থাৎ এই 10 মিটারের কত অংশ যার সাপেক্ষে বের করব সেটাকে আমরা নিচে রাখবো। আমরা তো এটাই জানতে চাইতেছি যে 10 মিটারের জন্য 5 মিটার কতখানি জায়গা জুড়ে আছে, সেটাই আমরা দেখতে চাইতেছি। তাহলে 10টা নিচে রাখলাম। আর কাকে দেখতে চাইতেছি যে কতখানি অংশ জুড়ে আছে? এই 5কে। 5 উপরে রইল। একটু কাটাকাটি করি, ছোট করি। দুইটাকে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে উপরে 1 আর নিচে 2 থাকতেছে। আমরা এখানে 1/2, এই যে ভাগ চিহ্ন, এটা এই যে দাগটা যেটা আছে এটা ভাগ চিহ্ন, তো উপরে 1 নিচে 2, এটাকে আমরা 0.5 বলতে পারি। অর্থাৎ এই কালো অংশটা মোট দৈর্ঘ্যের 0.5 অর্থাৎ অর্ধেক অংশ জুড়ে আছে। চিত্র থেকেও আমরা এটা নিশ্চিত যে 10 মিটার ছিল, 5 মিটার আমরা কালো রং করে ফেললাম, দেখাও যাচ্ছে যে গোটা অংশের অর্ধেক কালো রং করে ফেলছি। সেটাই আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম যে 0.5 বা অর্ধেক অংশ জুড়ে আছে। এই যে ব্যাপারটা, এই যে আমরা দেখলাম যে কে কার কত অংশ জুড়ে আছে, এই ব্যাপারটাই অনুপাত। কিন্তু সেটা আমরা ত্রিকোণমিতির জায়গাটা থেকে দেখব। ত্রিকোণমিতিতে আমরা 6 ধরনের অনুপাত নিয়ে কাজ করব: সাইন, কজ, ট্যান, কোসেক, স্যাক, কট। যেহেতু ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করতেছি ত্রিকোণমিতিতে, আমি ধরে নিলাম যে আমরা সি কোণের সাপেক্ষে যাবতীয়
নামকরণ এবং হিসাব কিতাব করব। তো বিসি ভূমি, এবি লম্ব, আর এসি সবচেয়ে বড় বাহু, তাই অতিভুজ। এই যে সাইন সাইন অনুপাতটা যদি নেই এই সি কোণের সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা। এই সাইন থিটা যখন আমরা লিখব তখন কোন দুইটা বাহুর অনুপাত নিয়ে আমরা কাজ করব? আমরা কাজ করব লম্ব এবং অতিভুজকে নিয়ে। অতিভুজের সাপেক্ষে লম্বের অনুপাতটা আমরা বের করতেছি, এটুকুই। ঠিক একই রকমভাবে কস থিটার কজের অনুপাতটা যদি আমরা বের করি, তাহলে আমরা কোন দুইটা বাহু নিয়ে কাজ করব? ভূমি এবং অতিভুজ। মনে রাখতে হবে এই জিনিসগুলো। কীভাবে মনে রাখবো সেটা আমরা দেখবো একটা ছড়ার মাধ্যমে, আমি লিখেও রাখছি অলরেডি। আচ্ছা, ট্যান থিটা, আমরা থিটা কোণ এই যে সিকে ধরলাম যেটা, তার সাথে যদি আমরা ট্যান অনুপাতটাকে যুক্ত করি, তাহলে আমরা কোন দুইটা বাহুর মধ্যে অনুপাত দেখব? লম্ব এবং ভূমি, অর্থাৎ এবি এবং বিসি। লম্ব ভূমি লিখলাম। যেটা মনে রাখতে হয় আমাদের, যে সাইন থিটা যে অনুপাতটা আছে এটার ঠিক বিপরীত অনুপাতটাই হচ্ছে কোসেক থিটা। বিপরীত যদি হয়, যেমন ধরো আমি তোমাদেরকে বললাম যে একটা সংখ্যা আছে এক্স, এটার বিপরীত সংখ্যা কত? তোমাদের লিখতে পারা উচিত এটার বিপরীত সংখ্যা হবে 1/x। অর্থাৎ প্রথমে এক্সের নিচে 1 ছিল, যখন আমি বললাম বিপরীত সংখ্যা কত, তখন 1টা উপরে উঠে গেল আর এক্সটা নিচে নেমে গেছে। এরকম একটা ব্যাপার ঘটছে। ঠিক একই রকমভাবে সাইন যে অনুপাতটা আছে তার বিপরীত অনুপাত হচ্ছে কোসেক। তাহলে এইখানেও যেটা নিচে আছে সেটা উপরে উঠে যাবে কোসেকের বেলায়, আর যেটা উপরে আছে সেটা নিচে নেমে যাবে। তাহলে কি ঘটতেছে? উপরে অতিভুজ উঠতেছে আর নিচে লম্ব। একই রকমভাবে এই কজের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সেক থিটা। ওই যে উল্টায় যাবে, উপরে অতিভুজ উঠে যাবে আর নিচে ভূমি। একই রকমভাবে ট্যানের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কট থিটা। তাহলে ভূমি নিচে আছে, উপরে উঠে যাবে, আর লম্ব উপরে আছে, নিচে নেমে যাবে। গেল। এটাই খুব প্রাচীন কাল থেকে একটা ছড়ার মাধ্যমে শেখানো হয়। সাগরে লবণ অতি, সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অতি মানে হচ্ছে অতিভুজ। তার মানে যেটা আগে আছে সেটা উপরে আর যেটা পরে আছে সেটা নিচে। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কবর মানে হচ্ছে কজ, ভূত মানে হচ্ছে ভূমি, অতি মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগে যেটা বললাম আগের লাইনে অতিভুজ। তাহলে কজ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ট্যারা মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্বা ভূত যেটা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি। তার মানে লম্ব উপরে ভূমি নিচে, লম্ব উপরে ভূমি নিচে। তাহলে আমাদেরকে শুধু মনে রাখতে হচ্ছে কোনটা, যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত কট। এইটুকু প্রাথমিক অবস্থায় আমাদের মনে রাখতে হবে। যে এই যে চিত্র দিয়ে যদি আমাদের কোনো সময় প্রশ্ন আসে কিংবা আমাদেরকে যদি বের করতে বলে যে কোনটার সাইনের অনুপাত বের করো বা গজের অনুপাত বের করো, আমরা যেন এই বাহুর মান দেওয়া থাকলে প্রশ্নে মান বসায় বের করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম পর্যায়ে বেশ কিছু অনুপাত জাতীয় সূত্র দেখলাম, ওইগুলো সূত্র হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু আমাদের জন্য এই অধ্যায়ে আরও বেশ কিছু সূত্রের প্রয়োজনীয়তা আছে। আমরা একটা একটা করে সবগুলো দেখে ফেলে আসো। এই যে একটু আগে যেটা বলতেছিলাম যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এই দেখো সাইন উপরে আছে, কোসেক নিচে নেমে গেছে। এইখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমার শুধুমাত্র কোসেকের মানটা দরকার, তাহলে কোসেক উপরে উঠে যাবে। যখন সাইন উপরে ছিল কোসেক নিচে আছে, এবং সাইন যেহেতু কোসেকের বিপরীত, তাই কোসেক যখন উপরে উঠে যাবে সাইন কী হবে? নিচে নেমে যাবে। গেল। তারপর আমরা বললাম যে কজ স্যাকের বিপরীত, কজ উপরে থাকলে স্যাক নিচে না যাবে। তাহলে স্যাক যদি উপরে থাকে, স্যাক থিটা যদি উপরে থাকে কী হবে? কজ থিটা নিচে নেমে যাবে। গেল।
ট্যান আর কট পরস্পর বিপরীত। ট্যান যদি কখনো উপরে থাকে তাহলে কট নিচে নেমে যাবে, তাহলে কটকে যদি কখনো উপরে উঠতে হয় তাহলে সে টেনে হিচড়ে ট্যানকে নিচে নামায় দেবে। দেখো ঘটনা হচ্ছে আমি কিন্তু সূত্রটা কীভাবে মনে রাখতে হবে সেটুকু বলতেছি, কিন্তু সূত্রটা কিভাবে আসছে এটা তো একটা না একটাভাবে প্রথমে প্রুভেন হয়েছে ব্যাপারটা যে এই কারণে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো এইভাবে বসাইতেছি। সাইন কোসেকের বিপরীত কেন, এটা তো কোনো একটা কারণ আছে, সেই কারণগুলো কিন্তু আমি বলতেছি না, আসলে 9-10-এ লাগে না আমাদের। আর আমি কাজের টার্গেট করে পড়াচ্ছি জানো, আমি মফস্বলে পড়াই তো, তো এখানে দেখা যায় যে এখানকার ছেলেপেলেরা অনেক বড় বড় ম্যাথ সলভ করা একটু পরে থাকে, মানে একটু পরের ব্যাপার ওদের জন্য। ওরা প্রাথমিক অবস্থায় সূত্রগুলা মনে রাখার যে স্বাভাবিক যে মানসিকতাটা ওইটুকু নিয়ে ওরা পড়তে বসে না, সূত্রগুলাই ওদের জন্য খুব বার্ডেন হয়ে যায় ওদের জন্য। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে, সবসময় মনে হয় যে সূত্রগুলো এই অধ্যায়ে তোমরা দেখতে পাবা যে সূত্রগুলো ছাড়া ম্যাথ করা যায় না, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় যেটা ভালো ব্যাপার যে সূত্রগুলো মনে থাকলেও অন্য বিশেষ কিছুর আসলে খুব একটা প্রয়োজনীয়তা হয় না। কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম, এখনও তো স্টুডেন্ট, এখনও পড়তেছি, তো আমি যখন 9-10-এ ছিলাম তখন আমার তো দেখা যাইতো যে টিচার করাই দিয়ে গেছে, বাসায় প্র্যাকটিস করতে দিছে, সমস্যা হয়েছে পারি নাই, পরের দিন দেখতে স্যারকে আবার করে দিতে বলছি, স্যার দেখাই দিছে। কিন্তু এক সময় দেখা গেল যে আমি এভাবে সলভ করতে করতে বহুত সলভ করা হয়েছে এবং আমার একটা আইডিয়া চলে আসছে যে এই চ্যাপ্টারটা যদি ভালো করে করতে হয় তাহলে কিছু স্পেশাল টার্ম আমাদেরকে জেনে রাখতে হবে, বা কিছু স্পেশাল টেকনিক যদি আমরা এই অধ্যায়টা করার শুরুতে আমরা জেনে ফেলি তাহলে সেটা খুব হেল্পফুল, আসলে হেল্পফুল। তো সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, তোমরা দেখতে থাকো যে আমরা কতটুকু যাই। এবং আমার বিশ্বাস আছে যে আমরা যদি এই ভিডিও সিরিজটা, যে ত্রিকোণমিতির উপর যতগুলো ভিডিও আসবে সেই ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে তোমার প্রিপারেশন একদম জিরো হোক, তুমি শুধুমাত্র এই ভিডিওগুলো দেখলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, তো বুঝতে কোনো সমস্যা থাকবে না। এখন হাতে থাকা আর মাথায় থাকা দুইটা কিন্তু আলাদা ব্যাপার। আমি তোমাদের বোঝায় যাতে কোনো সমস্যা না হয় সেটুকু পর্যন্ত করে দিতে পারবো, কিন্তু হাতে থাকার যে ব্যাপারটা, পরীক্ষার হলে কিন্তু আমাদের সময়ের সাথে পাল্লা দিতে হয়, তো সময়টা কীভাবে রিডিউস করা যায় সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আর সেটা খোঁজার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। তো প্র্যাকটিস করাটা তোমাকে করতে হবে, কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে তোমাকে যেন সিদ্ধান্তহীনতায় ভুগতে না হয় যে এটা এখানে কেন ব্যবহার করলাম, কিংবা এই ক্যালকুলেশনটা এখানে কেন হয়েছে, সেই জাতীয় প্রবলেমগুলো যাতে না হয় সেটুকু সলভ আমি আমার ক্লাসে সৃষ্টিকর্তার সহায় থাকলে আমি দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা আমরা এই 6টা সূত্র, ছয়টা সূত্র আমাদের গেল। আর এখানে আমি বক্সে 2টা সূত্র আলাদা করে রেখে দিছি। ট্যান থিটা আরেকটা সূত্র প্রথমত আমরা দেখলাম যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা। ট্যান থিটার জন্য আমরা আরও একটা সূত্র লিখছি সাইন থিটা বাই কস থিটা। সেটা আমরা যদি কখনো প্রমাণ করার প্রয়োজনীয়তা মনে করো, তোমরা বইটা খুলে প্রমাণ করে দেখতে পারবা। আমি এটা করে ভিডিওটার লেন্থ বাড়াইতেছে না, এমনিতেই 9-10-এর ছেলেপেলেরা পড়াশোনা করতে চায় না, লম্বা ভিডিও দেখলে ঢুকবেও না। যাই হোক, যেহেতু আমরা এটুকু জানি যে ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, ট্যান থিটার বেলায় সাইন থিটা উপরে কস থিটা নিচে, তাহলে এরা যেহেতু বিপরীত তাহলে কস থিটা কট থিটার বেলায় উপরে উঠে যাবে আর সাইন থিটা নিচে নেমে যাবে, এইটুকুই তো গেল। এখন এখানে আমি যেটা স্পেশাল মেনশন করব যে আমার স্টুডেন্টরা যেসব ভুলগুলো করে ফেলে, যেমন কোনো একটা অঙ্কের প্রয়োজনে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা মানটা পরিবর্তন করে অঙ্ক মেলানোর স্বার্থে কোসেক 1/cosec লিখতে হইতে পারে। তো নর্মালি আমি প্রথমে একটু দেখাই যে নর্মালি সাইন থিটা আছে সেটুকু ওরা বুঝে যে সাইন থিটার বদলে আমরা কোসেক থিটা লিখতে পারি। ফাইন ফাইন গেল। এখন যদি কখনো সাইন স্কোয়ার থিটা থাকে সেক্ষেত্রে তারপরেও দেখা যায় ওরা কোসেক থিটাই লিখে রাখে, কিন্তু না, যখন সাইন থিটার পাওয়ার 1 ছিল তখন তুমি কোসেক থিটার পাওয়ারটা 1 রাখছো, যখন সাইন থিটার পাওয়ারটা 1 কোসেক থিটার পাওয়ারটা 1, কিন্তু যখন সাইনের পাওয়ারটা 2 হয়ে গেল তোমাকে এখানে কোসেকের পাওয়ারটা 2 করতে হবে না। ইন দ্য সেম ওয়ে যদি ধরো তোমার কস স্কোয়ার থিটা থাকে তোমাকে কী লিখতে হবে 1/sec থিটা, তাই তো? না, এটা লিখলে একদম ডাইরেক্ট গোল্লা, যেহেতু এখানে কজের পাওয়ার 2 তোমাকে সেকের পাওয়ারটা 2 করে দিতে হবে।
তো এটা স্পেশাল মেনশন রইলো, আমার স্টুডেন্টরা ভুল করে, তো সেই ভুল থেকে আমি শিখছি, তাই তোমাদেরকে আগে একটু বলে রাখলাম। আচ্ছা, গেল। এখন আমরা এই যে পাওয়ার 1 2 নিয়ে কথা বলতেছিলাম, এইখানে যতগুলো সূত্র পড়লাম সবগুলোর উপরে পাওয়ার এক এক করে আছে প্রত্যেকটা জায়গাতে, সবগুলোতে। এখন আমাদের দুইটা ত্রিকোণমিতিক অনুপাতকে বর্গ করে এদের যোগফল বের করলে যোগফল 1 হয়, এরকম জাতীয় 3টা সূত্র বইয়ে আছে। যেমন সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে যোগ করলে যোগফল অলওয়েজ 1 হবে, তো এটা একটা সূত্র হিসাবে আমরা প্রকাশ করতে পারি। এরকম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 গেল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাও একটা সূত্র গেল, 3টা গেল। এখন আমরা এই 3টা থেকে টেনে হিচড়ে এটাকে 9টা সূত্র বানাবো। কীভাবে? কখনো যদি তোমার প্রয়োজন হয় অঙ্কের স্বার্থে, সাইন স্কোয়ার থিটার মানটা শুধু প্রয়োজন, ঠিক আছে, তখন আমরা চাইলে 1 1 এর মতো রাখলাম সমান চিহ্নের পাশে, ওই পাশে ডান পাশে 1 আছে রাখলাম। এখন আমার তো শুধু সাইন স্কোয়ার থিটার মান দরকার, তাহলে কস স্কোয়ার থিটাটাকে ঠেলে সমান চিহ্নের ওই পাশে পাঠাইতে হবে। আর যখন সে সমান চিহ্নের বাম পাশে ছিল, এটা বাম সাইড এটা ডান সাইড, যখন সে বাম সাইডে ছিল সে ধনাত্মক চিহ্ন সহকারে ছিল, সম্মানের সাথে ছিল। যখন আমরা ঠেলা দিলাম, তাকে অসম্মান করলাম, তখন সে ঋণাত্মক চিহ্ন যুক্ত হয়ে গেল, ঠিক আছে। এখন আমার এই সূত্র থেকে শুধু কস স্কোয়ার থিটার মান দরকার, তাহলে আমার যেটা দরকার সেটাকে এক পাশে রাখলাম, বাদ বাকি যা আছে ঠেলে ঠেলে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে 1 যে ডান পাশে ছিল সেটা এখনও ডান পাশে আছে, 1 ডান পাশেই আছে এখনও, কিন্তু আমার দরকার শুধুমাত্র কস স্কোয়ারের মান। তাহলে আমি এই সাইন স্কোয়ার থিটা যেটা বাম পাশে আছে সেটাকে ঠেলে ডান পাশে পাঠিয়ে দেবো। যেহেতু ঠেলে তাকে অসম্মান করছি, তাহলে সে এই যে ধনাত্মক চিহ্ন সহকারে ছিল, সম্মানটা চলে গিয়ে ঋণাত্মক চিহ্ন ধারণ করবে। তাহলে আগে ছিল একটা, 3টাকে ঠেলে ঠুলে 3টা সূত্র আমরা বানাইছি গেল। একই রকমভাবে এইখানেও আমরা এই প্রত্যেকটা থেকে 3টা করে সূত্র পাবো। যদি ধরো আমার শুধুমাত্র সেক স্কোয়ার থিটার মান দরকার, তাহলে আমরা কি করব? এই ট্যান স্কোয়ার থিটা বাম পাশে আছে, ঋণাত্মক চিহ্ন সহকারে আছে, সমান চিহ্নের ডান পাশে চলে গেলে সাইড পরিবর্তন করলে প্লাস চিহ্ন হয়ে যাবে গেল। এখন আমার শুধু ট্যান স্কোয়ার থিটার মান দরকার। এইখানেও আমার স্টুডেন্টরা কিছু ভুল করে। ওই যে মফস্বলে পড়াই তো, ওদের আসলে ওদের দোষ না, আমাদেরই দোষ, কিংবা আরও যারা শিক্ষক যাদের কাছে ওরা পড়ছে ওদের দোষ, যে ওদেরকে বোঝায় নাই ছোটো থেকে ওইভাবে। নাহলে সাইড চেঞ্জ করতে গেলে এখনও 9 10-এর ছেলেপেলেদের ভুল কেন হবে? তোমাদের অনেকেরই ভুল হয় না, কারোরই ভুল হয় না আমি জানি, কিন্তু তাও যাদের ভুল হয় তাদের জন্য আর কি। আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র ট্যান স্কোয়ার মানটা বের করা, পজিটিভ ট্যান স্কোয়ারের মানটা বের করা, যার সামনে ধনাত্মক চিহ্ন থাকবে। তা আমার যতটুকুর মান দরকার, যার মান দরকার তাকে যে কোনো এক সাইডে রাখবো। এটা নেসেসারি না যে আমরা শুধুমাত্র তাকে বাম পাশেই রাখবো, আমরা যার মান দরকার তাকে এক পাশে রাখবো, আর বাকি যা কিছু আছে সব কিছুকে ঠেলে ঠেলে আরেক পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমি এই যে সমান চিহ্ন দিয়ে রাখলাম আগেই, আমার দরকার কি? প্লাস ট্যান স্কোয়ার থিটার মান, সেটাকে আমি এই যে এখানে তো মাইনাস চিহ্ন সহকারে আছে, আমি এটাকে ঠেলে আগে ওই পাশে পাঠাই দিয়ে প্লাস ট্যান স্কোয়ার থিটা বানাই ফেললাম। আর 1 তো আগে থেকেই ছিল, ডান পাশে লিখলাম সমান চিহ্নের ডান পাশে, আর এটা মাইনাস চিহ্ন সহকারে ছিল, সেটাকে আমরা ঠেলে ঠুলে ওই পাশে পাঠাই দিয়ে প্লাস চিহ্ন সহকারে পাঠাই দিলাম, বানাই ফেললাম। আর সেক স্কোয়ার থিটা এটা বাম পাশে ছিল, ঘটনা ঘটছে, ঠিক আছে। এখন আমার দরকার তো ট্যান স্কোয়ার থিটার মান শুধুমাত্র, তাহলে এই 1টাকে যে কোনোভাবেই হোক ট্যান স্কোয়ার সাইড থেকে অন্য পাশে নিয়ে আসতে হবে। নিয়ে আসি, সেক স্কোয়ার থিটা বাম পাশে ছিল, যে চিহ্ন সহকারে ছিল রাখলাম, প্লাস প্লাসই আসতেছে প্রথম থেকে, রাখলাম। এখন এই 1 তার সামনে কিন্তু একটা প্লাস আছে, তাকে যদি আমরা সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস আছে সে মাইনাস হয়ে যাবে, আর ওই পাশে একা পড়ে থাকবে ট্যান স্কোয়ার থিটা। এই যে আমরা ট্যান স্কোয়ার থিটা পাইলাম সেটা কিন্তু ধনাত্মক চিহ্নযুক্ত, ঠিক আছে। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই সূত্রটাই আমার স্টুডেন্টরা অনেক সময় ভুল করে ফেলে। ইন দ্য সেম ওয়ে আমরা যদি কোসেক স্কোয়ার থিটার মান জানতে চাই, কী করব? বাকি সব কিছু অন্য পাশে পাঠাই দেব। আচ্ছা, এখান থেকে আবার যদি কট স্কোয়ারের মান জানতে চাই, এই সমান চিহ্ন দিলাম, কট স্কোয়ার থিটা এই পাশে আনলাম, কোসেক স্কোয়ার থিটা আছে লিখলাম,
প্লাস 1 এই পাশে এসে -1 হয়ে গেল। তাহলে কোসেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা হয়ে গেল সূত্র। তাহলে এই যে ঠেলে ঠুলে আমরা কী করলাম, তিনটা 9টা সূত্র দ্বারা করে ফেললাম। এই সূত্রগুলোর বাইরে অন্য সূত্র আর আমাদের লাগতেছে না। ঠিক আছে, এগুলো বইয়েও আছে, আমি জাস্ট ক্যালকুলেশনে যাতে ভুল না হয় তোমাদের সেটুকু বলে দিলাম একটু মেনশন দিয়ে দিয়ে। আচ্ছা, এই সেগমেন্টটা দেখে তোমাদের একটু হাসি পেতে পারে যে এসব ব্যাপার লেখার প্রয়োজনীয়তা ঠিক কতটুকু বা এটুকু আমরা জানি না কি না। তারপরেও যে আমি বললাম যে আমার স্টুডেন্টদেরকে আমি দেখছি যে ওরা জাস্ট হারায় যায় ত্রিকোণমিতির ম্যাথগুলো করতে করতে। তো সেক্ষেত্রে আমি একটু এগুলো আমার অবজারভেশন, যখন আমি স্টুডেন্ট হিসাবে ম্যাথগুলো করতে গেছি তখন আমার মনে হয়েছে যে এই স্টেপগুলো ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রেই ফলো হয়। তো এগুলো কোনো বেদ বাক্য না যে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে বা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এগুলো ঘটবেই। তবে দেখতে পাবা, আমি সেটা যখন করাবো তোমাদের তখন তোমরা দেখতে পাবা যে ম্যাক্সিমাম অঙ্কগুলোতে এগুলোই হচ্ছে। কি হচ্ছে, প্রথম যে ব্যাপারটা, 1 নাম্বার যে ঘটনাটা, যে আমরা তো 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করতেছি। এর মধ্যে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই 4টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা যেসব ম্যাথে দেখব, ধরো তোমার কাছে একটা প্রশ্ন আসছে, তুমি কিভাবে আগাবা বুঝতেছো না, তাহলে তোমার প্রথম কাজ থাকবে এই ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা এদেরকে যদি দেখো ধরে বেঁধে সাইনের সূত্র আর কসের সূত্র ফেলে দিবা। ধরো তোমার কোথাও আছে ট্যান থিটা কোনো একটা ম্যাথে, বুঝতেছো না কি করবা, অন্তত এই লাইনটা লিখবা, ঠিক আছে? আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাইলাম। আচ্ছা, পরে যে 2 নাম্বারটা সেটা তোমাদের হাসি পেতে পারে যে সামথিং বাই সামথিং। আমার স্টুডেন্টরা এইটুকু পর্যন্ত করে কেউ কেউ, তারপর কি করবে বোঝে না, তখন যদি বুঝতে না পারো লসাগু করে দিবা। ঠিক আছে, ধরে বেঁধে লসাগু করে দিবা। ধরো উপরে আছে সাপোজ 1 প্লাস সাইন থিটা, নিচে আছে কস থিটা, এই পাশে ওরকম একটা রাশি আছে 1 মাইনাস সাইন থিটা, নিচে আছে কস থিটা। এই যে সামথিং বাই সামথিং, সামথিং বাই সামথিং, সামথিং বাই সামথিং আছে তো, তাহলে লসাগু করে দিবা কস থিটা। লসাগু কী হবে, কস থিটা। কাটাকাটি করতে থাকবা, আগাইতে থাকবা। আমি কিন্তু ম্যাথ করাবো, যখন করাবো এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো যে এইভাবে এভাবেই ঘটতেছে আসলে। আচ্ছা, তারপর যে বিষয়টা সেটা আরও হাস্যকর, যে কোনো একটা টার্মে যদি ম্যাথের মধ্যে গিয়ে দেখো যে লসাগু টসাগু করার পর 2টা ভাগ চিহ্ন এরকম পরপর চলে আসছে, হয় না যে এরকম ধরো উপরে এক্স আছে, নিচে 2x প্লাস 8 আছে, নিচে আবার 7 আছে, এরকম হয়তো অনেক সময় হয়, এরকম হয়। এইসব ক্ষেত্রে আমরা জাস্ট উল্টায় দেবো। উল্টায় দেওয়ার কারণটা কি, যে আমরা পরবর্তীতে পরের লাইনে এক্স ইজ গুণ চিহ্ন দিই, আর 7টা উপরে উঠে যায় আর নিচে 2x প্লাস 8 এরকম একটা রাশি চলে আসে, আমাদের ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হয়ে যায়। তো আমরা এই 3টা স্টেপ একটু ফলো করব ম্যাথগুলোর ক্ষেত্রে। যদি ধরো যে বললাম যে যখন কিছুই মাথায় আসতেছে না, যে তো একটা জাস্ট আননোন একটা টার্ম দিয়ে রাখছে তোমার কাছে, তুমি কীভাবে আগাবা বুঝতেছো না, এই 3টা স্টেপ ফলো করো, দেখবা উপকার পাবা, অন্তত মিলাইতে পারবা, আগাইতে পারবা। ঠিক আছে, এখন ধরো করলা পৃষ্ঠা ভরে, অন্তত ধর আমি কাদের ক্ষেত্রে বলতেছি যে মাথায় আসতেছে না, এখন কি করব, পাস তো করতে হবে কিংবা নাম্বার তো পাইতে হবে, তো খাতা ভরে এই স্টেপগুলোই ফলো করলা। 4 নাম্বারের অঙ্ক যদি হয়, স্যার হয়তো বা দয়া মায়া করে 2 দিয়ে দিতে পারে, বলা যায় না, কিংবা এমনও হতে পারে যে তুমি অঙ্কটা আসলেই মিলাই ফেলতে পারছো, আমারই হয়েছে এরকম। যাই হোক, তারপর আমাদের আরও 2টা বীজগাণিতিক সূত্র লাগবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিখে ফেলো সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর আমার ঠিক মনে নাই, খুব সম্ভবত এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লাগবে। এ 9.1 অধ্যায়ের 8-এর খ এই অঙ্কটা করতে, 8-এর ক বা খ এরকম এই অঙ্কটা করতে আমরা দেখবো, সামনে গিয়ে দেখবো এই সূত্রটা লাগতে পারে। আর পিথাগোরাসের উপপাদ্যটা লাগবে আমাদের অধ্যায়টায়, যখন আমাদের এই চিত্র রিলেটেড ম্যাথগুলো দেবে, সৃজনশীলগুলো দেবে, তখন আমাদের এই পিথাগোরাসের সূত্রটা লাগবে, যে অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু লম্বের বর্গ যোগ ভূমির বর্গ, এই সূত্রটা আমাদেরকে লাগবে। আরও কিছু ব্যাপার আমাদের
লাগবে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথ যখন করতে থাকবো এই অধ্যায়ের, তখন আমরা দেখব। কিন্তু এই যে আমি এই যে জাস্ট তোমাদেরকে এক পাতা পড়াইছি, তো এপিট ওপিট এক পাতা পড়াইছি, আমি তোমাদের আজকের ভিডিওতে একটু ছোট হোমওয়ার্ক দিই। তোমরা উদাহরণ তোদেরকে বলে দিই। উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 7, উদাহরণ 8টা ট্রাই মাইরো দেখতে থাইকো। না পারলে তো আমি দেখাবো, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, জাস্ট ট্রাই মাইরো যে কী ঘটনা ঘটে। আচ্ছা, 8 গেল, এই পর্যন্ত গেল। আচ্ছা, তারপর যেটা দেখবা যে 9.1 অনুশীলনীর 6 দেখবা পুরোটাই, যে আমি যতটুকু পড়াইলাম ততটুকুর উপর ভিত্তি করে তোমরা এই ম্যাথগুলো করতে পারো কিনা। এই যে 3টা স্টেপ বললাম, 3টা স্টেপ দিয়ে করতে পারবা, এবং দেখতে পাবা আসলে সূত্র ছাড়া ম্যাক্সিমাম ম্যাথের মধ্যে আর বেশি কিছু লাগতেছে না। তোমাকে জাস্ট এই 3টা স্টেপ ফলো করতে হবে। আরও কিছু আছে, যেমন আমরা যোজন বিয়োজন দেখব, কিংবা দেখা যাবে যে এই সূত্রটাতে ফেলার জন্য আমাদেরকে একটা এক্সট্রা টার্ম দিয়ে গুণ করতে হইতেছে, যদি প্লাসের একটা টার্ম থাকে মাইনাসের একটা টার্ম নিয়ে আসতে হইতেছে, এটা আমরা দেখব। ঠিক আছে, 6 গেল, দেখবা 7। ঠিক আছে, এই পর্যন্তই থাকবে তোমাদের, এইটুকু থাকবে হচ্ছে হোমওয়ার্ক। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা। আর এই লেকচারটা আপলোড হওয়ার 2 দিনের মধ্যে, বা আমি চেষ্টা করব যে যেদিন লেকচারটা আপলোড হবে তার পরের দিন এই ভিডিওর যে সেকেন্ড পার্ট সেটা নিয়ে আসতে। তো সেই সেকেন্ড পার্টে আমাদের যে আরও কিছু এক্সট্রা ব্যাপার থাকে অধ্যায়ের অঙ্কগুলো পারার জন্য, সেগুলো দেখে সিরিয়ালি ম্যাথ করা শুরু করব। এবং আমাদের 9.1টা আমি চেষ্টা করবো একটা ক্লাসেই কভার করতে, বইয়ের ম্যাথগুলো উদাহরণ সহ। আর 9.2 সেখানে বেসিক কথাবার্তা এরকম কিছু নাই, কিছু এক্সট্রা কোণের মান মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা ডিরেক্ট ম্যাথে ঢুকে যাব। তো সেই ভিডিওটা যদি আমরা 9.2 যদি আমরা একটা ভিডিওতে শেষ করতে চাই, সেক্ষেত্রে ক্লাসটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা কাজ করি। আর আজকের লেকচারটা ছাড়া, আজকেরটা জাস্ট বেসিক কথাবার্তা বলছি, আজকের লেকচারটা ছাড়া আর 3টা ক্লাস নেব আমরা। 3টা ক্লাসে 9.1 আর 9.2 এই 2টা চ্যাপ্টার শেষ করব। এবং এই শেষ করার পর আমরা দেখব যে আমরা যেই প্যাটার্নটা ফলো করে অধ্যায়টা শেষ করব, সেই প্যাটার্নটা ফলো করে যদি চ্যাপ্টারটা শেষ করি, সৃজনশীল করতে গিয়ে, যেহেতু সৃজনশীল ফরম্যাটে আমাদের প্রশ্নগুলো হয়, উদ্দীপক দেওয়া থাকে বা চিত্র দেওয়া থাকে, লেখা থাকে, সেটার উপর বেস করে আমাদের 3টা প্রশ্ন সলভ করতে হয়। তো সেগুলো করা যায় কিনা, সেটা আমরা একটা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বোর্ডের প্রশ্নগুলো সেটা একটা আলাদা ভিডিওতে আপলোড দেওয়ার চেষ্টা করব। সেটা যদি নাও দেই, আমার বিশ্বাস যে এই 3টা ক্লাস, আজকের ক্লাসটা সহ 4টা ক্লাস, এই 4টা ক্লাস করলে তোমরা নিজেরাই সলভ করতে পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। অল দ্য বেস্ট।